যুক্তি তর্কে জিততে গিয়ে ভারতীয়রা কমেন্ট করতে শুরু করলো তাদের মিসাইল, পারমাণবিক অস্ত্র এগুলো মানে ললিপপের মতো চোষার জন্য না, আমাদেরকে হুমকি দিল, আরও হুমকি দিল আমাদের সীমান্ত বন্ধ করে দেবে, আমাদের যেতে দেবে না, চিকিৎসা বন্ধ করে দেবে। আজকে দেখেন নিউজগুলো, দেখেন সেই নিউজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখা যাচ্ছে বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা ভারতের ব্যবসায়ীদের। দেখেন, আমার প্রশ্ন, এই যে ভারতীয়দের হ্যাডাম, এই হ্যাডামটা কই গেল? জিজ্ঞাসা, আজকে কি ভারতীয়রা উত্তর দিতে পারবে? কি মনে হয়, উত্তর দিতে পারবেন? দেখেন আরও নিউজ, দেখেন এখানে নিউজ, দেখেন কি লিখছে, আধা পেটে খেয়ে থাকছে কলকাতার ব্যবসায়ীরা। হিসাব করেছেন নিজেদের হ্যাডাম 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 খেলতে আসছেন? বলেন, হ্যাডাম খেলতে আসছেন? এই হ্যাডাম কই গেল আপনাদের? এই হ্যাডামটা কই গেল? আরও দেখেন, এই যে যে বাংলাদেশি পর্যটকের অভাবে কষ্টে আছে ভারতীয় ব্যবসায়ীরা। হ্যাঁ, আর এইদিকে মানে মিছিল নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বে, মিছিল নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বে। ইতিহাস শুনবেন, বাংলাদেশের লালমনিরহাটের কুড়িগ্রামের এদিকে রৌমারী সীমান্তে ইন্ডিয়ানরা ঢুকছিল বাংলাদেশের কিছু জায়গা দখল করার জন্য। হ্যাঁ, ছোটোখাটো একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে 3 জন বাংলাদেশি বিজিবি সদস্য মারা গেছিল, বিডিআর সদস্য মারা গেছিল। ভারতের কয়জন মরছিল জানেন? 17 জন। 17 জন। এটা কেন জানেন? এইটা বাংলাদেশের বিডিআর আছে না, এইটা একা একা লড়াই করে না, জনগণও সাথে থাকে। বাংলাদেশের যে সেনাবাহিনী, এটাও 71-এ একা লড়াই করেনি, জনগণের সঙ্গে থাকে। আমরা যখন যেটা লড়াই করি, এটা মন দিয়ে করি, এত মন দিয়ে করি যে জেতা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। আমাদের যে লড়াইটা ভারতের আগ্রাসন বিরোধী, এই লড়াইটা কেন? ভারত এইখানে তার একটা চাকরানি বসায় রাখছিল, শেখ হাসিনা, মোদির পাঁচাটা কুকুর, যে ভারতের স্বার্থ নিয়ে কাজ করে। মোদি যখন বাংলাদেশে আসছিল, এই যে মোদি দাঙ্গাবাজ, এটাকে আপনারাই নাম দিয়েছেন গুজরাটের কসাই, আমরা নাম দেইনি, ইন্ডিয়ানরা নাম দিয়েছেন গুজরাটের কসাই, আমাদের নাম দেওয়া। এই মোদি যখন বাংলাদেশে আসে, 21 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছিল, শেখ হাসিনা হত্যা করেছিল। মোদির আগমনে শুভেচ্ছা, মোদি আসছে, দাঙ্গা শুরু হয়ে গেছে। মোদি একটা উগ্র একটা ভারতের প্রধানমন্ত্রী, যে ভারতকে ডোবাবে। আজকে বলে রাখছি, ভারতকে ডোবাবে। ডোবাচ্ছে না, কলকাতার ব্যবসায়ীরা আধা পেটে থাকতেছে, পুরা পেট ভরে খাইতে পারতেছে না, দুশ্চিন্তায় পড়তেছে। হাসপাতালগুলো 10% ছাড় দিচ্ছে। ভারতের পতাকায় নমস্কার করতে হবে না, আর করতে হবে না, এখন এখন লাগবে না, আর এখন লাগবে না, এখন 10% ছাড় দিয়ে দিবে। হ্যাডাম কই গেল? এই যে মোদি যখন আসছিল, তখন একটা চুক্তি করছিল হাসিনা, ওই সময় আদানিকে নিয়ে আসছিল, 25 বছরের বিদ্যুৎ চুক্তি। বাংলাদেশে যেই খরচে বিদ্যুৎ আমরা উৎপাদন করি, তার চেয়ে 5 গুণ বেশি দামে এই আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে স্বৈরাচার খুনি হাসিনা, মোদির বউ হাসিনা। 25 বছরে 11 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে নিয়ে নেবে ক্যাপাসিটি চার্জ হিসেবে, বিদ্যুৎ দেখ না দেখ ক্যাপাসিটি চার্জ হিসেবে নিয়ে নেবে। 11 বিলিয়ন মার্কিন ডলারে কি হয়? 3টা পদ্মা সেতু হয়, 9টা কর্ণফুলী টানেল হয়, সেটাও অতিরিক্ত দামের পদ্মা সেতু, 38,000 কোটি টাকা দামের পদ্মা সেতু। হ্যাঁ, এইরকম অবৈধ চুক্তি করেছিল শেখ হাসিনা, এগুলোর বিনিময়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল। সেই স্বৈরাচার শেখ হাসিনাকে মানে ভারতের জ্বালা পড়ার কারণটা আমাদেরকে অনুধাবন করতে হবে, যে শেখ হাসিনা থাকা মানে কি। এইভাবে আদানিকে যেভাবে দিল,
যে 25 বছরের ক্যাপাসিটি চার্জ $11 বিলিয়ন, 3টা পদ্মা সেতুর সমান টাকা। একটা পদ্মা সেতুর খরচ বহন করতে হবে আমাদের 50 বছর। তাহলে 3টা পদ্মা সেতুর খরচ কত বছর আমাদেরকে বহন করতে হবে বলেন, চিন্তা করেন। এইটা শেখ হাসিনা দিয়ে দিয়েছে। মানে শেখ হাসিনার পতনে ইন্ডিয়া যে কেন ছটফট করতেছে, অস্থির হয়ে যাচ্ছে, এটার অর্থনৈতিক মূল্য কি এবার আপনারা বোঝেন। আসলে বুঝতে পারছেন আপনারা বাংলাদেশের নাগরিকরা যে কতটুকু, চিন্তা করেন। এবং আরও তো অন্যান্য অনেক বিষয় রয়েছে, অনেক। ভারতের পণ্য বয়কটের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়, ওই আন্দোলনে যেই পরিমাণ ইন্ডিয়ার লস হয়েছিল, এটা হলো $10 বিলিয়ন থেকে $5.99 বিলিয়ন নামে এসছে। এইবার পরিসংখ্যানটা আপনারা দেখেন আরও কত নামবে, কত নামবে। তখন তো লিফলেট দিয়ে দিয়ে প্রচার করছি যে এই ইন্ডিয়ান পণ্য কিনেন না, প্যারাশুট একটা ইন্ডিয়ান তেল, এটা কিনেন না, রূপচাঁদা ইন্ডিয়ান তেল, এটা কিনেন না, ভাটিকা, হিমালয়া, আমলা ইন্ডিয়ান, এটা কিনেন না, এটা কিনেন না, এটা আমরা বলেছিলাম। তারপরে ডাবর মধু আপনারা কিনবেন না। ডাবর মধুর পরিবর্তে যদি মধু প্রয়োজন হয়, আমার কাছে মধু আছে, সুন্দরবনের একবারে বনের খলিশা ফুলের মধু আছে, 01725545950। এই সুন্দরবনের খলিশা ফুলের মধু আমার কাছ থেকে পাইবেন। সুন্দরবনের খলিশা ফুলের মধু 01725545950। আমি এখানে পিন করে দেব কমেন্ট। এখন প্রশ্ন হলো সেইটা না, প্রশ্ন হইল এই যে ভারতীয়রা হাম্পিদাম্পি করলো, সেই হাম্পিদাম্পি কই গেল জিজ্ঞাসা করছি আজকে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার হিসাব বলে দেই। এই হিসাবটা আমাদেরকে বুঝতে হবে। আপনারা কেউ কখনো দুশ্চিন্তা করবেন না, কিন্তু কিছু বিষয় হিসাবে রাখতে হবে। ইন্ডিয়ানরা কিছু প্ল্যান করতে পারে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে টার্গেট কইরা তারা ভূমি কিনতে পারে। এইটা তারা বলছে অলরেডি। কোন অঞ্চল? পঞ্চগড় বলছে, তারপরে রংপুর, নীলফামারী, এই অঞ্চলগুলোর কথা বলছে, চট্টগ্রামের কথাগুলো বলছে। এবং তারা ঘোষণা দিছে যে ইন্ডিয়ানদের পক্ষ থেকে যে এই অঞ্চলে আপনারা বেশি বেশি জমি কেনেন, এবং ক্ষেত্র বিশেষে 2-3 গুণ দাম দিয়ে তারা এই জমি কিনতে পারে। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এটা আমাদের ভৌগোলিক নিরাপত্তার জন্য জরুরি। এটা ইন্ডিয়ানরা তাদের প্রতিনিধির মাধ্যমে কেনাতে পারে, খুব খেয়াল রাখবেন। এবং আমরা আমাদের উপদেষ্টাদেরকে বলেছি যে ইন্ডিয়াকে চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নামে একটা জায়গা দেওয়া হয়েছে, এইটা দেওয়া যাবে না। এটা সার্বভৌমত্বের সাথে সংকট। আমি তথ্যগুলো একটা একটা করে দিচ্ছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমত, এই যে সন্দেহভাজন ইন্ডিয়ানদেরকে 2-3 গুণ দামে হলেও জমি বিক্রি করা যাবে না। এইটা যদি বিক্রি করেন তাহলে এইখানে একটা ইসরায়েলের মতো একটা জোন তারা তৈরি করবে। টাকা দিয়ে হলেও বিক্রি করা যাবে না। তারা ঘোষণা দিছে এই অঞ্চলে জমি কিনবে, সো মাথায় রাখতে হবে। আর বিশেষ যে অঞ্চল ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল, সেই অঞ্চল ফিরায় নিতে হবে। এটা বাতিল করতে হবে এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে ট্রানজিট স্থগিত করতে হবে। ট্রানজিট নিয়ে কোনো তালবাহানা করা যাবে না। বাংলাদেশের উপর দিয়ে ইন্ডিয়ান গাড়ি চলবে না, প্রয়োজন নাই। কবে থেকে আমরা দেব? যেদিন আমরা এই নেপালে, ভুটানে যাওয়ার, চায়না যাওয়ার জন্য রাস্তা পাবো, সেই দিন থেকে ইন্ডিয়া রাস্তা পাবে। এই স্বার্থে এই করিডোর, এই ট্রানজিটটা বন্ধ রাখতে হবে, দেশের নিরাপত্তার স্বার্থে, ভৌগোলিক স্বার্থে। আজকে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হলো আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা একটা ঐক্যের ডাক দিয়েছে। আমি ভাবছিলাম সাবেক সেনা সদস্য 50-60 জন, 100 জন সেখানে একত্রিত হবে এবং একটা মানববন্ধন করবে। গিয়ে দেখি বিশাল বড় মিছিল, এবং শুধু সেনা সদস্যরা না, সেনা সদস্যই আসছে 500-700, সাধারণ মানুষও আছে প্রায় 1,500-2,000 মানুষ একত্রিত হয়ে গেছে। খুবই শর্ট নোটিশে এতগুলো মানুষ একত্রিত হয়ে গেছে এবং তারা ঐক্য ডাক দিয়েছে।
এই ঐক্য বাংলাদেশকে অন্যরকম একটা জায়গায় দেবে। এই যে সেনাবাহিনীর সদস্যদের, সাবেক সেনা কর্মকর্তাদের অভিভাবকত্বের জায়গা থেকে যে একটা ঐক্যের ডাক দিল, এর ফলাফলটা কি? এটা কোন কোন জায়গায় কাজ করতে পারবে? প্রথমত, রাজনৈতিক দলগুলো যদি কেউ ভারতের দালালি করে, আমাদের এই সেনাবাহিনীর ভাইরা শপথ করেছে তাদেরকে তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করবে। পাশাপাশি সেনাবাহিনী যদি ভারতের ইন্ধনে দেশবিরোধী কোনো কাজ করে, সেনাপ্রধান বা অন্যান্য অফিসাররা যদি এরকম কেউ থাকে, যদি করে, কেউ যদি এরকমভাবে ভারতের কাছে বিক্রি হয়, তখন আমাদের এই সাবেক সেনা সদস্যদের, কর্মকর্তাদের যে ইনফ্লুয়েন্স রয়েছে, প্রভাব রয়েছে, সেইটা দিয়ে তারা রোধ করতে পারবে। এবং এটা সেনাবাহিনী আর একা না, সাবেক সেনা সদস্যদের সাথে বাংলাদেশের নাগরিকরা, তারা আমরা একসঙ্গে একত্রিত হয়েছিলাম। প্রাথমিক প্রোগ্রামে এতটুকু সারা, এত বড় র্যালি, প্রায় আধা কিলোমিটার জুড়ে একটা বড় র্যালি হয়েছে আজকে। তো প্রিয় ভাইয়েরা, বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তা করবেন না কয়েকটা কারণে। প্রথমত, এদেশের মাটি অনেক উর্বর, জমি অনেক উর্বর, সবাই জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে সবজি গাছ লাগান। আমি এখন বারান্দায় অন্ধকার, গিয়ে দেখাতাম, আমি আমার বারান্দার মধ্যে লাউ গাছ লাগিয়েছে আমার বউ তামান্না ফিরদৌস শিখা, শশা গাছ লাগিয়েছে, তারপরে পুঁই শাক গাছ লাগিয়েছে, টমেটো লাগিয়েছে, এগুলো লাগিয়েছে, সুন্দরভাবে হয়েছে। এবং একটু পানি, একটু মাটি আছে, তাতেই আপনার হলো ওখানে সবজি হচ্ছে বারান্দায়। তাহলে প্রাকৃতিক পরিবেশে আরও কত উর্বর আমার জমিগুলো। কেউ জমি ফেলে রাখবেন না, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আপনারা সবজি ফলাবেন। এবং যে সকল ধনী লোকের বিভিন্ন জায়গা জমি আছে, জমিগুলো ফেলে রাখেন, কৃষকদের কাছে খুব স্বল্প মূল্যে লিজ দেন, তাদেরকে বর্গা দেন, তারা ফসল ফলাক, দেশটা সবুজ ফসলে মানে ভরপুর হয়ে উঠুক। আমাদের পেঁয়াজ প্রয়োজন ছিল 25 লক্ষ মেট্রিক টন, আমাদের কৃষকরা উৎপাদন করেছে 36 লাখ মেট্রিক টন। এই সংখ্যাগুলো আমাদেরকে বুঝতে হবে। এরপরেও পেঁয়াজ কেন আমদানি করতে হচ্ছে? প্রথমত, দুষ্ট ব্যবসায়ীদের কারসাজির কারণে পেঁয়াজের সংকট দেখা দেয়। এই ব্যালেন্স করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ এনে একটা মানে অতিরিক্ত চাহিদার চেয়ে বেশি একটু রেখে দেয়, যাতে করে বাজার নিয়ন্ত্রণে থাকে। এইটাও সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে যে একটা লোক পেঁয়াজ সংরক্ষণ করেছে 50 টাকা কেজি কিনে, ও কিভাবে 150 টাকা কেজি বিক্রি করার সাহস করে? ওরে তো জেল দেওয়া উচিত। একটা লোক আলু কিনছে 25 টাকা দিয়ে, কোলেস্ট্রল ফি 6 টাকা 60 টাকা করে, তাহলে 25 সাথে কত হয়? ধরেন 31 টাকা। ও বেচতে সর্বোচ্চ বেচবে 40 টাকা বেচবে। ও কিভাবে এটা 60 টাকা বেচে, 70 টাকা বেচে? রাষ্ট্রের আইন কোথায়, নিয়ম কোথায়, এটা জিজ্ঞাসা করতে হবে এবং টুটি চিপে ধরতে হবে যে ব্যবসায়ী ধরনের কথা করবে। আর হলো ভোক্তা অধিকারের কথা বলছি। ভোক্তা অধিকারকে নিয়ে সবাই বলেন বাহাবা, এইরকম অফিসার প্রয়োজন আছে। ভোক্তা অধিকার এগিয়ে যাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা একটা সংগঠন কোনো দিন সফল না, তাদের কোনো সফলতা নাই, বছরের পরে বছর শুধু ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা। দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ করতে তারা কখনোই পারে নাই। আমরা সেই ভোক্তা অধিকারকে এত ব্যর্থতার পরে বলি এই রকম অফিসার প্রয়োজন আছে, যেই অফিসাররা কোনোদিন সফলই হয়নি। আমরা বলি ভোক্তা অধিকার এগিয়ে যাক, ভোক্তা অধিকারকে বাহাবা দেই। আমার কথা হলো, দুই একটা লাইভ করে, ভিডিও করে, রাস্তার দোকানদারকে হ্যারাসমেন্ট কইরা ডিম একটা 3 টাকা লাভের জন্য তাকে জেল জরিমানা করতেছে। আমার প্রশ্ন হলো, ডিম বেশি জরুরি নাকি পানি বেশি জরুরি? আপনাদের জরুরি না পানি বেশি জরুরি? উত্তর দিতে হবে। একটা পানি 8 টাকা পাইকারি মূল্য, এই পানিটার উপর এমআরপি দেওয়া 20 টাকা। যেই পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না, সেই পানি কিভাবে 12 টাকা প্রফিটে বিক্রি হয়? এই পানি যে 12 টাকা এমআরপি দিল, কোন কোম্পানির নামে কবে ভোক্তা অধিকার জরিমানা করেছে? আজকে এই প্রশ্ন আমি আপনাদেরকে রাখছি। বলেন, একটা 1 লিটার পানি উৎপাদন করতে 10 টাকা প্রয়োজন হয়, 12 টাকা প্রয়োজন হয়, সেই পানি 30 টাকা প্রাইস দিয়েছে, এমআরপি দিয়েছে। এই যে পানি অতিরিক্ত দাম দিল, ভোক্তা অধিকার ওই সকল বড় বড় কোম্পানির বিরুদ্ধে কবে জরিমানা করেছিল? আমি জিজ্ঞাসা করছি। আন্তর্জাতিক বাজারে একটা তেল 110 টাকা কেজি লিটার, সেই তেল যখন এমআরপি বসায় দেয় 170 টাকা 180 টাকা,
কবে আমাদের ভোক্তা অধিকার সেই কোম্পানিকে গিয়ে জরিমানা করেছিল? জিজ্ঞাসা করছি। ভোক্তা অধিকার বিভিন্ন ছোট ছোট দোকানদারকে যে লাইট ক্যামেরা অ্যাকশন দিয়ে হয়রানি করে জরিমানা করে, বলে আপনার 50,000 টাকা জরিমানা, কথা বললে এইটা জরিমানা বাড়বে। আমার প্রশ্ন হলো, কথা বলার শাস্তি কিভাবে 50,000 টাকা জরিমানা থেকে 60,000 টাকা? কেন ভোক্তা অধিকার জিম্মি করে আপনি কথা বললে আপনার জরিমানা বাড়ায় দেওয়া হবে? 50,000 টাকা জরিমানা বলে যে কথা বললে জরিমানা বাড়ায় দেওয়া হবে, কথা বলার জন্য জরিমানা বাড়বে, এইটা কোন আইনে আমি জিজ্ঞাসা করছি। ভোক্তা অধিকারের কোনো সফলতা নাই, কখনোই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমার দ্রব্যমূল্য কখনোই তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই, কোনোদিন সফল হয়নি। অথচ ভোক্তা অধিকারের পেজে অফিসারদেরকে সারাক্ষণ সবাই বলতেছে বাবা আগায়ে যান, আপনার মতো অফিসার থাকলে 10টা থাকলে বাংলাদেশ আজকে ভালোভাবে চলতো। যারা কোনোদিন সফল হয় না তাদেরকে সবাই বাহাবা দিচ্ছে। এ কেমন বিচার আমি তো বুঝতেছি না। বাংলাদেশের নাগরিকদের মাথা কি পাগল হয়ে গেল নাকি? যারা কোনোদিন সফল হয় না তাদেরকে বলতেছে আপনারা এগিয়ে যান, এইটা কি ধরনের কথা? আমার জিজ্ঞাসা, বরাবর হিসাব 25 টাকা কেজি আলু কিনেছে, 6 টাকা কোলেস্টেরল খরচ, 25 6 31 টাকা, 9 টাকা 10 টাকা কেজি প্রফিট বিক্রি করবে প্রতি কেজিতে। সেই আলু যারা 70 টাকা বিক্রি করছে, এই যোগ বিয়োগ কাকে কোথায় দেখাবো? ভিডিও করতেছে, ব্লগিং করতেছে ভোক্তা অধিকার। ব্লগিংয়ের পরে ব্লগিং সবাই বাহাবা দিচ্ছে, কোনো সফলতা নাই, কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সবাই শুধু বাহাবা দিচ্ছে। কি অদ্ভুত, কি অদ্ভুত, কি অদ্ভুত! আমরা কি পাগল হয়ে গেলাম নাকি? আমরা কি গাধা হয়ে গেলাম নাকি? হ্যাঁ, এটা কি ধরনের কথা? কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছে না। পেঁয়াজ কিনে আমদানি করতেছে 50 টাকা কেজি, 60 টাকা কেজি, সেই পেঁয়াজ বিক্রি করতেছে 100 টাকা কেজি। কোন জায়গায় নিয়ন্ত্রণ করতে পারতেছে না? এটা তো সহজ হিসাব, বরাবর হিসাব। কোন বেটার সাহস আসলো 50 টাকার জিনিস 60 টাকা 100 টাকা বিক্রি করতেছে? ডিম একটা কিনতেছে 6 টাকা করে, সেই ডিম নিয়ে সে 12 টাকা করে পাইকারি বিক্রি করতেছে, জায়গায় 5 টাকা করে প্রফিট করতেছে ইম্পোর্টার, সেইটা ধরতে পারতেছে না। এত বড় সাহস! সরকারের চেয়ে শক্তিশালী হয়ে গেছে ওই ব্যবসায়ী। হ্যাঁ, দুই ছোট ছোট দোকানদারকে ধরে ধরে লাইভ করে সবাই বাহাবা নিচ্ছে। হ্যাঁ, লাইভ ক্যামেরা অ্যাকশন। ভোক্তা অধিকার ডলার ইনকাম করতেছে, ডলারের মেসাকার হয়ে গেছে, ডলারের পরে ডলার, পাগল হয়ে গেছে পুরো জনগণ। সারাক্ষণ বলতেছে ভোক্তা অধিকার আগায়ে যান, আপনার মতো অফিসার থাকলে আমার বাংলাদেশ আজকে এরকম হইতো না। আমার কথা হলো, ভোক্তা অধিকার কবে সফল হলো ভাই? কবে সফল হলো? হ্যাঁ, জাতি কি পাগল হয়ে গেল নাকি? কি বলবো? যাই হোক, বলতেছিলাম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, বলতে হলো ঘরের মধ্যে আগ্রাসনের বিরুদ্ধে। হ্যাঁ, বলেন। যাই হোক, তারপরেও আপনাদেরকে বলি যে দেশের জিনিস বেশি টাকা দিয়ে কেনা লাগলেও কিনবো। ধরেন একটা ডিম আপনি 11 টাকা দিয়ে কিনলেন, 12 টাকা দিয়ে কিনলেন, এই টাকাটা কারে দিলেন? বাংলাদেশের একটা ব্যবসায়ীকে দিলেন। সেই ব্যবসায়ী দিল কৃষককে। টাকাটা বাংলাদেশ থেকে মায়ানমারে চলে গেল না, ইন্ডিয়ায় চলে গেল না, দেশের মধ্যে রইল। আর আপনি যদি বাংলাদেশের মানুষ একটা ইন্ডিয়ান ডিম কিনলেন ধরেন 10 টাকা দিয়া, টাকাটা 2 টাকা কম আপনি দিলেন, তাই না? কিন্তু আপনি 10টা টাকায় ইন্ডিয়াকে দিয়ে দিলেন। এই সহজ বিষয়টা বোঝেন আপনারা? হ্যাঁ, ধরেন আমার ফ্রেশ তেল, ভালো মানের তেল, এইটা আপনি কিনলেন 200 টাকা দিয়ে, ইন্ডিয়ান রূপসাদা তেল 190 টাকা দিয়ে, 10 টাকা কম পাইলেন, কিন্তু আপনি তো 190 টাকা ইন্ডিয়াকে দিয়ে দিলেন। সহজ বিষয়টাকে বুঝি। নিজেদের পণ্য নিজেরা কিনলে 10 টাকা কমে কিনলেও মানে আমাদের 10 টাকা বেশি দেখিনি, কম দেখিনি, এটা আমার থাকলো সহজ বিষয়। দেশের ডেভেলপমেন্টের জন্য দেশীয় সাবান ব্যবহার করা জরুরি, দেশীয় ক্রিম ব্যবহার করা জরুরি, দেশীয় ভ্যাসলিন ব্যবহার করা জরুরি, দেশীয় তেল ব্যবহার করা জরুরি। দেশের টাকা দেশে থাকলে আমাদের একজন বেকার যুবক চাকরি করবে, সেখান থেকে বেতন পাবে। সহজ হিসাব। দেশের জন্য বাই লোকাল,
এই বাই লোকাল ইন্ডিয়ানরা করে না? ওরা স্বদেশি আন্দোলন করছে। তাহলে স্বদেশি আন্দোলন ওরা করলে, আমার দেশের মানুষ স্বদেশি আন্দোলন করলে সমস্যা কোথায়? কোথায় সমস্যা? তাই না? এটা সহজভাবে বুঝতে হবে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে আমার দেশের বিষয়ে গুজব ছড়ায়। আমার মন্দির নাকি ভাঙতেছে, হিন্দুদের নাকি মাইরা কাইটা মানে ম্যাসাকার বানায় ফেলতেছে, কি গুজব ছড়াইতেছে। আরে গুজব ছড়াচ্ছে, গুজব বাজরা। হ্যাঁ, একটা মৃগী রোগী ওই যে ময়ূখ রঞ্জন ঘোষ, আমি বলবো ও ময়ূখ রঞ্জন ঘোষ না, ও ময়ূখ রঞ্জন দোষ। ও হলো দোষ। সারাক্ষণ মিথ্যা কথা বলে, সারাক্ষণ গুজব ছড়ায়। হ্যাঁ, যে ইন্ডিয়ান আর্মি এখানে এত বড় একটা বাহিনী নিয়ে রেডি হয়ে আসে। বাপ রে বাবা, রে বাবা, আমরা লজেন্স চুষবো তোমাদের জন্য। আইসো, ঠিক আছে? তোমাদের জন্য সারা বাংলাদেশ লাগবে না, শুধু ব্রাহ্মণবাড়িয়া ছাইরা দেবো, টেরা ঢুকাইয়ে এদিক থেকে ওই দিক থেকে বের করে দেবে। বিশ্বাস হয়? আইসো একদিন ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আমি একবার বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে? যাই দেখি সব খাড়াই আছে। আমি কোথায় আসলাম এটা? ওরে বাপ রে বাপ। বুঝতে পারছো দাদা? তো তোমাদের জন্য ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন সবাই। আর হলো আমার এখানে একটা পোল দেওয়া আছে, পোলটা দেখবেন যে আপনারা কারা কারা মানে ভারতকে অপছন্দ করেন। ভারতকে অপছন্দ করেন তারা সেখানে ভোট দিবেন। আমার কমিউনিটিতে এখানে দেওয়া আছে, ভোট দিয়ে দিবেন। আর ভোট দেওয়ার পরে কমেন্ট করবেন, না হলে আবার ইন্ডিয়ানরা এসে ভোট দিয়ে ওরা জিতে দেবে। ওরা তো জনসংখ্যায় বেশি, আমরা তো ছোটো দেশ, জনসংখ্যা কম। এরা ভোট দিলে আমরা আবার কুলাতে পারবো না। দেখেন যে আমরা ভোট দিলাম, আমাদের নাগরিকরা শুধু ভোট দিবেন, ভোট দিয়ে নামটা লিখবেন। আমরা নামটা দেখলে বুঝতে পারবো এটা বাংলাদেশি নাম কিনা, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আপনাদের সবার প্রতি ভালোবাসা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। তুই এত টাকা কোথায় পাইলি রে? একজন লিখছে এত টাকা কোথায় পাইলি? কত টাকা? আমি তো আম বেচছি কত টাকার জানো নি তুমি? আম বেচছি কত টাকার? 1,88,000 কেজি আম বেচছি। 1,88,000 কেজি আম, ঠিক আছে? এবার হিসাব করো, 10 টাকা করে প্রফিট করলে কত টাকা হয়, 12 টাকা করে প্রফিট করলে কত টাকা হয়, হিসাব করো, ঠিক আছে? আবার কমিশন আছে, ওকে? এত টাকা কোথায় পাইলি? হ্যাঁ, ব্যবসাতে ইনকাম হয়, ভালো ইনকাম হয়। বাংলাদেশের ব্যবসা উর্বর, বাংলাদেশের মানুষের কাছে টাকা আছে। খালি আমার হাতে টাকা না, এই দেশে সব নাগরিকের কাছে টাকা আছে। আমরা চাইলে ইন্ডিয়া থেকে কিনতে পারি, চাইলে চায়না থেকে কিনতে পারি, পাকিস্তান থেকে, যেখানতে পারলাই কিনবো। আর ইন্ডিয়ানরা যে পরিমাণ গুজব ছড়ায়, এরা কি কয় জানেন? কয় পাকিস্তান থেকে পেঁয়াজ আসেনি। ওই পেঁয়াজ ভাগ করে দেখেন, ওর মধ্যে মিসাইল আছে, ট্যাঙ্ক আছে, বন্দুক আছে, গুলি আছে। মানে এদের চিন্তা ও গবেষণাগুলো দেখেন। মানে ইন্ডিয়ান মানেই হলো গুজব। এরা জাতিটাই হলো গুজবে জাতি। হ্যাঁ, কি একটা অসুস্থ একটা জাতি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।